নিউ ইয়র্কে প্রফেসর ইউনূস ৬ জন রাজনৈতিক নেতাকে নিয়ে গেছেন জাতিসংঘের মিটিং এ। আপনারা জানেন এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার টাইমে এনসিপি আক্তারের উপরে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাসনিম জারাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে, মির্জা ফখরুলকেও টিটকারি মারা হয়েছে। শুনেন, এনসিপির যারা এই যে মির্জা ফখরুল, এই যে চুদলিং পং, এই যে আড়াইছে, এই যে এই যে এইটা সব দেখান তো, তাসনিম জারাকে যে গালাগালি করেছে এটা একটু দেখান তো। আওয়ামী লীগ ২০২৪ জুলাই আগস্টে বন্দুক, চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল এসব নিয়ে ঝাঁপায় পড়েছিল ছাত্র জনতার উপরে। সেটা ডিমে রূপান্তরিত হয়েছে। আপনি পশ্চিমে মারামারি করতে পারবেন না, এটা একটা সমস্যা। ফ্রান্সে প্রেসিডেন্ট ম্যাক্রোকে তো থাপ্পড় মারিছিল এক ফোলা, ৪ মাসের জেল হয়েছিল মাত্র। আওয়ামী লীগ এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী লীগকে বাম্বু দেওয়ার ইচ্ছা এবং সক্ষমতা রাখে। এটা শুরু হয়েছিল জেনেভা এয়ারপোর্টে আসিফ নজরুলের সাথে বেয়াদবি করা থেকে, তারপর থেকে এটা বাড়তেছে। আমি জেনেভায় গেছিলাম, ওই যে জায়গায় আসিফ নজরুলকে অপমান করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল, ওই জায়গায় যাই মিটিং করে আসছিলাম, বক্তৃতা দিয়ে আসছিলাম। প্রিয় দেশবাসী, এই হচ্ছে সেই জেনেভা এয়ারপোর্ট, যে এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাকশালী গুন্ডারা হেনস্থা করার চেষ্টা করেছিল। এবং আমি এটা পর্যালোচনা করে দেখছিলাম কেন এটা হয়েছে, এবং আমি দেখছিলাম জেনেভার ওইটাতে এমবেসির লোকজন যুক্ত ছিল, তারাই সব ইনফরমেশন দিছিল। তো আসিফ নজরুল ভাইকে যেদিন হেনস্থা করার চেষ্টা করলো সেই দিনই আসিফ মাহমুদ প্যারিসে আসলো আমার সাথে দেখা করতে। আমি বলছিলাম আমার বাসায় আসতে, যাই হোক এমবেসি রাজি হয়নি, একটা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করলো। তো খুব যে ভালো একটা রেস্টুরেন্ট তাও কিন্তু না, আমরা বললে আমি ঠিক করতাম, কিন্তু কোথায় দেখা করব। যাই হোক, আরে ভেনুর খবর চাউর হইলো, আওয়ামী লীগালরা আসলো দল বেঁধা আসিফকে হেনস্থা করবে। আসিফ তখন আসেনি, আমি বসে আছি একাই। তো ওদের যে দল নেতা সে আসলো ভিতরে এসে আমার সাথে কথাবার্তা কয়ে গেল, হাত মিলায় গেল, সিলেটের পোলাক। তো যাই হোক, তো আমার একটু মনে হলো যে পোলাক কে এইভাবে আসলো হঠাৎ কইরা এসে এইভাবে হাত মিলায় যাইতেছে। যাই হোক, তো আসিফ আসলো, কথা বলতেছে ভিতরে, তারপরে শুনি ওরা রেস্টুরেন্টের ভেতরে ঢোকার জন্য ধস্তাধস্তি করতেছে। তো এটা তো প্যারিস, আমরা হাঁক দিলে ১,০০০ মানুষ চলে আসে। যাই হোক, বাইরে গ্যাঞ্জাম করে ফিরে গেছে, পুলিশটাও ডাকছিলাম, পুলিশ আসার আগে আমাদের লোকজন চলে আসছে, ওরা ভাগিছে। ওদের প্রত্যেকের হাতে ফোন ভিডিও করার জন্য, এই ভিডিও করে ছেড়ে দিবে, রেডি হয়েছিল আর কি। এটাই ওদের মজা। এখন এটা চলতেই থাকবে, আস্তে আস্তে বাড়তেছে, দেশেও মিছিল বাড়তেছে, বাইরেও গ্যাঞ্জাম বাড়তেছে। কিন্তু ওরা ঘোষণা দিয়ে এসব করতেছে, তাইলে এই ব্যর্থতা কার, এটা কাদের ব্যর্থতা সেটা আমরা দেখব। আসেন দেখি কার ব্যর্থতা। প্রথম ব্যর্থতা প্রফেসর ইউনূসের। ওনারে আমরা হুদাই নেতা বানাইছি, একজন ভীরু স্বার্থপর মানুষ, এরকম হুমকি দিতেছে বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে। আরে এটাই তো সুযোগ হ্যাডন দেখানোর, নিজের লিডারশিপ স্ট্যাবলিশ করার, পুরো রাষ্ট্র তাড়াতে। আমি প্রফেসর ইউনূস হইলে বা আমারে যদি ওই নিউ ইয়র্কের সিকিউরিটির দায়িত্ব দিত, আমি 2টা মানুষের ডাকতাম বাংলাদেশের। আপনারা জানেন কিনা জানি না যে আমি কুকসিন ক্যারাতে ব্ল্যাক বেল্ট, ফুল কন্ট্যাক্ট। কুকসিন ব্ল্যাক বেল্টের একটা পাঞ্চ বা কি কিন্তু মানুষ সহ্য করতে পারবে না, সাধারণ মানুষ। ওইটা দুনিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক কারাতে কাইট হয়ে পড়বে একেবারে। এটা স্যার ওই মাজো আমার কিছু অ্যাকশন দেখান নাই না, এটা দেখান মাঝে আমার কালিয়াতে খেপাসার মাইরা ফেলাতো। তো আমি 2জনরে ডাকতাম, মনির ভাই আমার টিচার উনি, আর উনি কিন্তু মাসো আমার সরাসরি ছাত্র ছিলেন, জাপানে গিয়ে ব্ল্যাক বেল্ট করে এসেছিলেন। আর দেখতাম আব্দুল্লাহকে, আমার কারাতেতে আমার আগের ব্যাচের ব্ল্যাক বেল্ট, দুর্দান্ত ফাইটার ছিল। ও এখন একটা স্কুল দিছে গুলশানে, কে ও ফাইট ক্লাব নামে।
এই যে এটা তো আগের কথা কই, আমি একটা ন্যাশনাল টুর্নামেন্টে আব্দুল্লাহর সাথে ফাইট করেছিলাম, কম্পিট করেছিলাম, বলাই বাহুল্য হারিয়েছিলাম। আমি অবশ্য তখন ব্রাউন বেল্ট আর আব্দুল্লাহ ব্ল্যাক বেল্ট। ওই টুর্নামেন্টে আব্দুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিল, আর আমার ফাইট পড়েছিল আব্দুল্লাহর সাথে কোয়ার্টার ফাইনালে। তো কপাল খারাপ আর কি। তো যাই হোক, আব্দুল্লাহ মনির ভাইয়ের দুজনে আবার ঝগড়া আছে। তো আব্দুল্লাহর একটা পরিচয় দিই, ওই কলে হাজী শরীয়তুল্লাহর গ্রেট গ্র্যান্ডসন, বিখ্যাত ফ্যামিলির ছেলে। তো যাই হোক, দুইজনরে ডেকে কইতাম আপনারা 50 জন করিয়া টপ ক্লাস ফাইটার দিবেন, আমাদের 100 জন, দুইজনে 100 জন দিবেন, আমি নিয়ে যাব আমেরিকায়, ছেলে মেয়ে মিলাই দেবেন। তারপরে দেখতাম কই আছে আওয়ামী লীগ, ওই গেট দিয়ে সবেরে নিয়ে দবদবায় বের হইতাম, সবেরে নিয়ে। আর মায়াগুলারে কইতাম ফাটায় ফেলবা আর কি, 10 ফিটের মধ্যে যদি কেউ আসে, কেউ 10 ফিটের মধ্যে আসলে কেউ হুতাই দিত আর কি, মায়াগুলাই হুতাই দিত। তোদের মাইয়াদের দিয়ে পিটাইতাম। এটা বাড়াই কইতেছি না, কিন্তু এটা আসলেই হয়েছিল। সত্যিকারের নেতারা, হেডোমালার নেতারা এই কাজ করে। এরদোগান আমেরিকাতে গেছিল, ওর বিরুদ্ধে আর্মেনিয়ারা প্রতিবাদ করছিল, এরদোগানের বডিগার্ডদের মাইরা হুতাই দিচ্ছে আর কি। দেখেন, সবগুলো জাতীয় মিডিয়াতে এটা হেডলাইন হয়েছিল। একবার হোলসেল মাইর খেলে না, দুনিয়াতে কোথাও এটা করার সাহস পেত না। তো এরপরে আমি যাদের উপরে আওয়ামী লীগের রাগ বেশি, তাদের নিয়ে ট্রাভেল করতাম, ফাইটার গ্রুপ সাথে নিয়ে ঘুরতাম, খুঁজা দরকার হলে 500 ফাইটার নিয়ে যাইতাম, আনআর্ম কমব্যাট স্পেশালিস্ট। আয় দেখি কই কই ডিম মারি সাই, দেখি কত হ্যাডম তৈরি। আর 2 নাম্বার হইতেছে ডিপ্লোম্যাটিক ফেলিওর। এই ডিপ্লোম্যাটিক ফেলিওর কেন হইল? এর কারণ হইতেছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ফ্যাসিবাদের দোসরদের নিয়ন্ত্রণে। কেমনে আসেন দেখি। এটা গলে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করা হয়েছে, কিন্তু গুরুত্ব দেয়নি। এবং এদের মাধ্যমে, এই হাসিনার লোকদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সব চলে যাচ্ছে আওয়ামী লীগের কাছে, হাসিনার কাছে চলে যাচ্ছে। এই যে ফ্যাসিবাদের দোসর সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী বহাল তবিয়তে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ যাবৎকালের সবচেয়ে সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। এমদাদুল ট্রান্সফার পোস্টিং এর যত পলিসি আছে সবগুলোর ব্যত্যয় ঘটায় ওয়াশিংটন এবং জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকরি করার পর বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনে কর্মরত আছে। এটা কিন্তু হয় না। একটা ভালো পজিশনে ট্রান্সফার হলে আর একটা খারাপ পজিশনে যাইতে হবে, তুলনামূলক খারাপ পজিশনে যাইতে হবে। এমদাদের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য হবিগঞ্জে আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জড়িত। এই দুর্নীতিবাজ এবং সুবিধাভোগী এমদাদ আয়নাঘরের মাস্টার মাইন্ড খুনি জিয়াউল হাসানের কাছ থেকে মিরপুর ডিএসএস এ একটা ফ্ল্যাট কিনছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এমদাদের ক্ষমতার উৎস ছিল শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান। আমি পিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা কথার সাথে আমি একদমই একমত পোষণ করতেছি। কারণ আপনি দেখেন, দুটা রাজনীতি দল, দুটা দল এই জন্যই দুটা দল হয়েছে যে একটা আরেকটার কি করবে, আরেকটার বিপরীত দ্বিমত পোষণ করবে, আরেকটার বিরোধিতা করবে, গঠনমূলক আলোচনা করবে, এটাই তো স্বাভাবিক। এখন আমাদের বাংলাদেশের যে রাজনীতি, অন্যান্য রাষ্ট্রেও তো আমরা দেখি বিভিন্ন দল, বিভিন্ন পার্টি, বিভিন্ন সিস্টেম রয়েছে, বিভিন্ন সংবিধান রয়েছে। সো সেম টু সেম আমাদের বাংলাদেশেও অনেক দল রয়েছে, আমাদের একটা সংবিধান রয়েছে, একটা সিস্টেম রয়েছে। তো এখন এই সিস্টেমের মধ্য দিয়ে আমাদের একটা সুন্দরমূলক আচরণ করা দরকার, একটা সৌন্দর্য রাজনীতি করা দরকার। অথচ আমরা তার ঠিক উল্টোটাই করতেছি। আওয়ামী লীগ যে রাজাকার, পাকিস্তানি পন্থী, এগুলো ট্যাগ দিয়ে জামাতকে কি দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল, সে হুবহু সে ট্যাগটা সে রাজাকার পাকিস্তান পন্থী, ওই সে হাবিজে বলে বলে এখনো সে ট্যাগ দিয়ে আবার তারা করতেছে। অথচ পিনাকি এখানে একটা স্পষ্ট কথা বলেছে, এমন পছন্দ হয়েছে, পাকিস্তান পন্থী এমন রাজাকার, এটার দ্বারা আপনি আরো বোঝাতে চাচ্ছেন যে সে ভারত বিরোধী। অর্থাৎ সে ভারত বিরোধী, আর যে ভারত বিরোধী সেই তো সত্যিকার দেশপ্রেমিক। বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাইরাস একটা রাষ্ট্র হচ্ছে ভারত। অর্থাৎ ভারত রাষ্ট্র ভাইরাস বলতে সেটাকে ভাইরাসে পরিণত করেছে। যেমন তা বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট খুনি হাসিনা অঙ্গরাজ্যে পরিণত করেছে, সেম টু সেম ভারতই তো তার মেইন প্রোডাকশন। ভারত থেকে তো এগুলো সাপ্লাই হয়। অন্যান্য রাষ্ট্রে যে ফ্যাসিজম কায়েম করার জন্য সর্বোচ্চ সুযোগ করে দিচ্ছে হচ্ছে নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীটা হচ্ছে দুনিয়ার সর্বোচ্চ শয়তান। এই হচ্ছে সবগুলাকে নিয়ে ষড়যন্ত্র করে এই খুনি হাসিনাকে দিয়ে এদেশে ফ্যাসিজম কায়েম করেছে। তার নিজের রাষ্ট্রে সে যত অন্যায়, অনিয়ম, উশৃঙ্খল, যত উগ্রপন্থী আচরণ সব তো মোদী করেছে। তাহলে সেই মোদী বিরোধিতা করা বা ভারত বিরোধিতা করা, এটাই তো আসল দেশপ্রেমী, এটাই তো আসল প্রেম বুঝায় আর কি। তো
তখন আপনি ভারত পাকিস্তান পন্থী তারপর রাজাকার ওইসব ট্যাগ দিয়ে যদি এখনো আবার রাজনীতি করতে চান, তাহলে বাংলার রাজনীতি মানুষ এটাকে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। এই রাজনীতি আর মানুষ চায় না, এই রাজনীতি আর মানুষ খায় না, বুঝছেন? নতুন কোনো রাজনীতি পারলে, নতুন কোনো কথা থাকলে আপনারা সেগুলোই নিয়ে আপনি সামনে নিয়ে আসেন। আপনারা দেখতেছি যে মানে 5 মিনিটে বক্তৃতাতে 4.5 মিনিটে আপনি জামাত শিবিরকে নিয়ে কথা বলেন, 5 মিনিটে বক্তৃতাতে আপনি 4 মিনিট যদি জামাত শিবিরকে নিয়ে কথা বলেন, সমালোচনা করেন, তাহলে আপনার বক্তৃতার মেইন নিয়েটাই কি, তাহলে মেইন থিমটাই কি? আর প্রত্যেকটা বক্তৃতাতে সেম টু সেম আপনি 100টা বক্তৃতা দিচ্ছেন, সেখানে 90টাতে ভিতরে আপনার শিবিরকে নিয়ে সমালোচনা থাকবেই। তো আপনার মানে আপনার রাজনীতিটা কি? আপনি কি শিবিরকে নিয়ে রাজনীতি করতেছেন? আপনি বাংলাদেশের রাজনীতি করতেছেন, বাট কাদেরকে নিয়ে? আপনি জনগণের জন্য, জনগণের স্বার্থে রাজনীতি করতেছেন, নাকি অন্যের পিছনে আঙুল দেওয়ার জন্য রাজনীতি করতেছেন? বিষয়টা তো একেবারে অন্যরকম হয়ে গেল না? আপনি রাজনীতি করতেছেন, রাজনীতি করার মতো করেন। এদেশে রাজনীতিবিদদের দরকার আছে, বাট আপনাদের মতো বামপন্থী বা উগ্রপন্থী রাজনীতিবিদদের দরকার নেই। যারা নিজেদের স্বার্থে রাজনীতি করে, যারা ছাতাবাজি, টেন্ডারবাজির ফেসিজম কায়েম করার রাজনীতি করতে চায়, তাদের রাজনীতি আর বাংলার মানুষ 5 আগস্ট পরবর্তী সময়টাতে খাবে না, খাচ্ছে না। তাদেরকে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখিয়ে যেভাবে পোলাপাইন ছাত্ররা ডাকসুতেও শিবিরকে জয় করেছে, তারপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের মতো একটা বড় প্যানেল, যেখানে 25 জনের ভিতরে 20 জনই শিবিরের প্যানেলে জয় হয়েছে, নর্মাল হয় নাই। ওখানে সবাই মেধাবী, সাধারণ মানুষ না। তারা তাদের মেধার ভিত্তিতে তাদের ক্যান্ডিডেটকে, তাদের প্রতিনিধিকে তারা বেছে নিয়েছে, তাদের মেধার ভিত্তিতে। টাকা পয়সা খায়া ভোট বিক্রি করে নাই। তারা জানে তারা 1 বছরের জন্য তাদের প্রতিনিধি সঠিকভাবে ঠিক না করতে পারলে তাদের কি হবে, তারা বুঝতে পেরেছে, বিধায় তারা সঠিক ক্যান্ডিডেটকে কি করেছে, নির্বাচিত করেছে। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের জন্য যদি রাজনীতি করতে চান, তাহলে অনেক সময় এমনও হবে যে নিজের বিপক্ষে এমন একটা কিছু মত চলে আসবে, সেগুলোকে সদরে গ্রহণ করে নিতে হবে। এমন কিছু সময় এমন কিছু ডিসিশন নিতে হবে, নিজের লাভ হচ্ছে কিনা লস হচ্ছে সেগুলো দেখার টাইম নেই। দেশের ক্ষেত্রে, দেশের জনগণের ক্ষেত্রে যদি রাজনীতি করতে চান, এক্ষেত্রে অনেক রকমের অনেক বাধা, অনেক রকমের অনেক উশৃঙ্খল, অনেক রকমের অনেক সব প্রবলেম ফেস করতে হবে। সবগুলোকে আপনি মিলিয়ে আপনার দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে। এই যে আমরা দেখতেছি, আমরা যাদেরকে পাকিস্তান পন্থী বলি, রাজাকার বলি, তারা তো সত্যিকার অর্থে দেশপ্রেমী হওয়ার কারণে, এত জুলুম নির্যাতন হওয়ার পরেও তারা আজ এসে প্রমাণ করতেছে যে তারাই সত্যিকারের দেশপ্রেমী। মানুষ দেখিয়ে দিচ্ছে সেটা, মানুষ তাদেরকে গ্রহণ করতেছে, মানুষ তাদেরকে আহ্লান সাহলান জানাচ্ছে যে আসেন, আপনাদেরকে আমরা নির্বাচিত করতে চাই।